ব্যারিস্টার সাইদুল হক সুমন একটি দরখাস্ত দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। প্রাক্তন আইজিপি ব্যানার্জির সংক্রান্ত যেই খবর সংবাদ ছাপা হয়েছে তার উপর ভিত্তি করে কালের কণ্ঠে একটা রিপোর্ট হয়, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ ওনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয়। তো ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। 1.25 কোটি তো ওনার বেতন টেতন মিলে, আর ওনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। আমি ওই ইনকোয়ারিটা চেয়েছি, ইনকোয়ারিটা আমাদের সামনে আসুক, কি দুদক ইনকোয়ারিতে পায় আমরা দেখতে চাই। দুদকের ইনকোয়ারিতে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেব। এর কারণ হচ্ছে বেনজির আহমেদের বিরুদ্ধে যেই সমস্ত অভিযোগ, সেই অভিযোগগুলো তো সবগুলোই সত্য। যখনই ইনকোয়ারিতে দুদক নেমেছে হাতে নাতে কিন্তু সব কিছু প্রমাণ পেয়ে গিয়েছে। আর এই যে ইনকোয়ারি, এটার অপেক্ষায় কিন্তু বাংলার সমস্ত জনগণ অপেক্ষায় ছিল, এবং ব্যারিস্টার সুমনের যেই অ্যাকশন বা প্রতিবাদ, এই প্রতিবাদের অপেক্ষায় কিন্তু ছিল বাংলাদেশের জনগণ। সকলে কিন্তু এতদিন বেশ মিস করেছিল ব্যারিস্টার সুমন সাহেবকে, যে আজকে আমাদের একজন ব্যারিস্টার সুমনকে দরকার, যার মাধ্যমে দুর্নীতিবাজদেরকে আমরা দমন করতে পারবো। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়ে গিয়েছে, কারণ ব্যারিস্টার সুমন সাহেব, যিনি আগে ছিলেন ব্যারিস্টার, এখন আবার এমপিও, তো পাওয়ার আরও বেড়ে গিয়েছে বুঝেন। তো সেই কারণে তিনি এবার দুর্নীতি দমন কমিশনে এই বেনজির আহমেদ সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ, এই বিষয়ে তিনি ইনকোয়ারির জন্য অ্যাপ্লাই করেছেন, যার কারণেই কিন্তু এই বেনজির আহমেদ সাহেব সে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। অবশেষে আজকে গর্বের সাথে কিন্তু বলতে হচ্ছে যে আমাদের একজন ব্যারিস্টার সুমন আছে, আমাদের একজন ব্যারিস্টার সুমন আছে, যে সমস্ত দুর্নীতিবাজ সে যত বড় পর্যায়ের হোক না কেন, তার বিরুদ্ধে সে মোটামুটি তার যতটুকু সাহস, যতটুকু শক্তি আছে, সেই শক্তি নিয়ে কিন্তু সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে ব্যারিস্টার সুমন সাহেব তিনি কিভাবে মূলত হাতে নাতে ধরা দিয়ে দিল বেনজির সাহেবকে, এবং তিনি ধরা দিয়ে কি বলেছেন, কিভাবে এগুলো করলেন, কিভাবে ফাঁসালেন, এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকেও কি বলা হয়েছে, কিভাবে কি তারা করলেন। বিস্তারিত বিষয়গুলো আমরা একের পর এক ধারাবাহিকভাবে দেখব। ধৈর্য ধরে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি ব্যারিস্টার সাইদুল হক সুমন একটি দরখাস্ত দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। প্রাক্তন আইজিপি ব্যানার্জির সংক্রান্ত যেই খবর সংবাদ ছাপা হয়েছে তার উপর ভিত্তি করে বিষয়টা আমি নিশ্চিত হয়েছি দুর্নীতি দমন কমিশন থেকে। তবে আপনি যে কথাটা বললেন দুর্নীতি দমন কমিশন কিছুই করছে না, এটা মোটেও ঠিক না। কারণ দেখুন, এটা এখনও মাত্র 1 মাসও হয়নি। তো যেহেতু একজন ব্যক্তি, উনি একজন ব্যারিস্টার, একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং একজন আইনজীবী সুপ্রিম কোর্টের, উনি যে দরখাস্ত দিয়েছে, অবশ্যই দুদক তার আইন বিধি অনুযায়ী এটা দেখবে, যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে এটা কমিশনে প্লেস করবে। কমিশন যদি ইনকোয়ারি যদি মনে করে তথ্য উপাত্ত সঠিক আছে বা যাচাই বাছাইয়ের পর এটা দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে, অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে। এখানে ব্যক্তি মুখ্য নয়, যেটা আমি আগেও বলেছি। এটা কোন ব্যক্তিকে আইজিপি না, দ্যাট ইজ নট দ্য ইস্যু। দুর্নীতি দমন কমিশন দেখে যেই এলিগেশনটা আসবে, যেই অভিযোগটা আসবে, সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কিনা, অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কিনা, নাম্বার 1। নাম্বার 2, কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলি ওনারা নিজেরা এক্সামিন করে এটা সত্যতা কতটুকু। যদি সত্যতা পায়, অবশ্যই কমিশন আইনানুগ তার বিরুদ্ধে যা করার সেটা অবশ্যই করবে। তবে এখানে অনেকগুলি ধাপ আছে। প্রথম ধাপটা হলো, উনি আজকে যে দরখাস্ত দিয়েছেন এটা যাচাই বাছাই কমিটিতে যাবে। যাচাই বাছাই কমিটি এটা দেখবে, দেখার পরে ওনারা একটা সিদ্ধান্ত দিবে, সিদ্ধান্ত দিয়ে কমিশনে প্লেস করবে। কমিশন যাচাই বাছাই কমিটির সিদ্ধান্তের আলোকে কমিশন যদি মনে করে এখানে তথ্য উপাত্ত যেটা আছে অনুসন্ধান করা উচিত, অবশ্যই সেটা করবে। আর কমিশনের যদি ধর্তব্যের মধ্যে না পড়ে, কমিশনের যদি এভিডেন্সটা ক্রেডিবল না হয়, তাহলে কমিশন সেই ক্ষেত্রে তো কীভাবে সিদ্ধান্ত নেবে সেটা তো আইনেই বলে দেওয়া আছে। গত 31 তারিখে কালের কণ্ঠে একটা রিপোর্ট হয়, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যে সাবেক
আইজিপি বেনজির আহমেদ ওনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয়। তো যে পরিমাণ সম্পদ, মানে অনেকের ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দিই। তো ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ, তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে, আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধ প্রশ্ন। উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.25 কোটি। কিন্তু 1.25 কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। তো এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না। মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই, এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না। সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মানে কি? এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে, কেউ কোনো কথা বলবে না। আর দুদক আল্লাহ মাহবুব জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কি এটা? আমি তো অনেকদিন ওয়েট করছি এটা। আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি, তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই, একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো, খালি এই যে কাজী আর ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন? কোন জায়গায় অশনি সংকেতটা, কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে কি, তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে। যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। তাই উনি যদি আদর্শ পরেররা ধরে নেয়, তাহলে এরাও 800, 900, 1000 করে বিঘা কিনা লাগবে। তারপর আসতেছেন নিচের যারা আসতেছেন, যারা অসৎ, এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন, তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না, মেয়েরে পড়াইতে পারি না। আর বেনজির সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে গিয়ে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা ফ্ল্যাট আছে। আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা, ভাড়া বাসায় থাকতে হয়। তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোটো ফ্ল্যাট আমারে দিছে ওই নেমিখানের মধ্যে, তাও আবার 2টা রুম দেয়। ওই নতুন এমপি হইলে আবার রুমও কম দেয়। তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলার চেয়ে একটা অ্যাপ্লিকেশন দুদকে দিয়ে আসি। আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই, এইসব জায়গায় নক করবো। কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না, তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি। না, বিষয়টা হচ্ছে কি দেখেন, অনেক এফআলম থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে তো আমি আলোচনা মানে এইসব জিনিস নিয়ে আসছি। তা আমি এইটার যখন রিপোর্টটা হয় তখন আমি আমেরিকাতে ছিলাম। তা আমি ভাবছিলাম যে দুদক এত বড় একটা রিপোর্টের পরে এমনি ইনকোয়ারির ব্যবস্থা নেবে, কিন্তু যখন এতদিন হচ্ছে যে এত বড় একটা নিউজ, একজন পুলিশ এবং সৎ পুলিশরা কিন্তু ওনার কারণে আগ্রহ হারাই ফেলবে সততার। আমার কাছে মনে হয়েছে যে এটা যদি আমি আমলে না নেই, তাহলে এটা আমার দেশের সাথে একটা কম্প্রোমাইজ করা হবে এই দুর্নীতিবাজদের সাথে। আমি ওই ইনকোয়ারিটা চেয়েছি, ইনকোয়ারিটা আমাদের সামনে আসুক, কি দুদক ইনকোয়ারিতে পায় আমরা দেখতে চাই। ইনকোয়ারি না করলে যদি ওনারা না করে, হ্যাঁ আমি হাইকোর্টে আসবো, হাইকোর্টে এসে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো। আমার যতগুলো জায়গা আছে এগুলো আমি নক করবো, একেবারে স্বাভাবিক, একদম স্বকীয়তা। আমার কাছে মনে হয় যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ যদি জয় হইতে না পারেন, তা আর কোনো সম্ভাবনা এই দেশে থাকবে না। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন তো। এই যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেব, তিনি এবার নিজে তেনার যে স্টেটমেন্টটা সেটা তিনি প্রকাশ করলেন এবং তিনি তেনার জায়গা থেকে প্রতিবাদ করেন, জবাব করেন, সেটা কিন্তু তিনি দিলেন। তো এই যে তেনার যেই কথাটা বা যে তেনার জবাবটা বা স্টেটমেন্টটা, এইটা তিনি সেই আজকে মানে তিনি যে জবাবটা দিয়েছেন, দীর্ঘ প্রায় 3 সপ্তাহ পরে কিন্তু তিনি এই জবাবটা দিয়েছেন। তো এই 3 সপ্তাহের মধ্যেও কিন্তু তিনি কোনো ধরনের কোনো স্টেটমেন্ট বা কোনো জবাব বা প্রতিউত্তর কোনো কিছুই কিন্তু তিনি করেননি।
অথচ তার বিরুদ্ধে যেই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এবং অপকর্মের যেই ফেরেস্তি এটা তুলে ধরেছে কালের কণ্ঠ, সেই বিষয়ে কিন্তু যে রিপোর্টটা করা হয়েছে, হয়তোবা সেই রিপোর্টটার ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন তাদের সময় লেগেছে। তারা তথ্য উপত্য প্রমাণ সব কিছু তারা মানে কালেকশন করেছে, সংগ্রহ করে এরপরে কিন্তু তারা মূলত রিপোর্টটা করেছে। তো সেইখানে তারা এই রিপোর্টটা করার পর তাদের বিরুদ্ধে বেনজির সাহেব তিনি চাইলে কিন্তু তার পরের দিনই তিনি যে একটা হিন্দিতে যে একটা টেক্সট মানে একটা মেসেজ মানে তেনার যে একটা স্টেটমেন্ট সেটা তিনি দিয়েছিলেন যে কুচ্ছা আবিবি বাকি হয়, মানে এখনও খেলা বাকি আছে, কিছুই এখনও পর্যন্ত হয়নি, তার মানে বিষয়টা কিন্তু তিনি উড়িয়ে দিয়েছিলেন। তখন তিনি চাইলে কিন্তু তিনি তেনার মানে যে বক্তব্যটা বা ক্লিয়ারভাবে কিন্তু তিনি বলতে পারতেন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এগুলো মিথ্যা বা এগুলো ভিত্তিহীন বা এরকম কিছু কিন্তু তিনি চাইলে তখন বলতে পারতেন, কিন্তু তখন তিনি বলেননি। 3 সপ্তাহ পরে এসে এখন তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা যেই তার স্টেটমেন্ট মানে কালের কণ্ঠর যেই সেটার প্রতিবাদ কিন্তু তিনি নিজে আলাদাভাবে করলেন এবং তিনি নিজে যেই বক্তব্য দিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছেন, তাতেও কিন্তু বেশ কিছু বিষয় তিনি ধরা পড়ে গিয়েছেন। মানে তেনার নিজের যে মালিকানা রয়েছে বা তিনি এই দুর্নীতির সাথে জড়িত রয়েছেন এটা কিন্তু মানে কিছুটা হলেও কিন্তু সাব্যস্ত তিনি করেছেন। এবং সবাই এই কথাটাই বলতেছে যে দীর্ঘ এই 3 সপ্তাহ পরে এখন এসে এর জবাবটা দিয়েছে। এর মানে কি যে এতদিন ধরে কালের কণ্ঠের যারা মানে ওপর থেকে যাদের নির্দেশে এই রিপোর্টটা করা হয়েছিল, প্রকাশ করা হয়েছে দুর্নীতি, তো তাদের সাথে হয়তো একটা চুক্তি হয়ে গিয়েছে, যেই কারণে কিন্তু মূলত এখন তিনি জবাবটা দিয়েছেন। কারণ এখন আর তার বিরুদ্ধে কোনো হয়তোবা রিপোর্ট নাও হতে পারে, হবে না যদি সমঝোতা হয়ে থাকে, সেই কারণে তিনি এতদিন ধরে জবাবটা দেয় নাই এবং তিনি নিজে কোনো কিছু বলেন না। এবং তিনি যে কথাটা বলছেন মানে স্বাভাবিকভাবে মনে করেন আমি একটা বিষয়ের প্রতিবাদ করবো, নিজে আইসা যা আমার বাস্তবতা বা মানে মুখে যা আসে বা আমার বাস্তব বিষয় যে সেটা বললাম, কিন্তু তিনি যেইভাবে বিষয়টা মানে উপস্থাপন করেছেন খুব মানে গভীরভাবে বিচার বিশ্লেষণ করে এরপরে খুব এডিট করে খুব মানে করে কিন্তু বিষয়টা তিনি প্রকাশ করেছেন, এটা নিয়েও কিন্তু বর্তমানে আলোচনা চলতেছে। তো যাই হোক দর্শক, তেনার যেই স্টেটমেন্ট এই বিষয়ে এবং এই যে টক শোতে যে কথাগুলো আপনারা দেখলেন এবং এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।